অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে এমন আশ্বাস দেন বাইডেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 11টায় জাতিসংঘ সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ডক্টর ইউনুস আগে সরকারের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা এবং দেশ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ অবদানের কথা জানান বাইডেনকে। এ সময় শিক্ষার্থীদের পূর্ণ সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে কানাডায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাৎ করেন ডক্টর ইউনুস। সংক্ষিপ্ত বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা হয়। ট্রুডোকে দ্য আর্ট অফ ট্রায়াম্প নামে একটি শিল্প বই উপহার দেন ডক্টর ইউনুস, যেখানে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আঁকা গ্রাফিতি রয়েছে। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এবং ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেন। এর আগে জাতিসংঘ মহাসচিবের সংবর্ধনায় যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর ইউনুসের সঙ্গে বাইডেনের বৈঠক নিয়ে আগেই জানিয়েছে, আরও জানাতে বা নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এস.এম. সোলায়মান। ডক্টর ইউনুসের আজকে আর কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তো তার মঙ্গলবার দিন বাংলাদেশ সময় আলোচনা হয়েছে, পরবর্তী আর কি কি কর্মসূচি রয়েছে? মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে আসলে কি কি আলোচনা হয়েছে সেটা আছে আমরা আসলে খুব অল্পই জানতে পেরেছি, কারণ বিস্তারিত জানা যাবে। আপনি দেখছেন যে আমরা দাঁড়িয়ে আছি এখন সেই ম্যানহাটন গ্র্যান্ড হায়াত হোটেলে, যেখানে এখানকার দ্বিতীয় তলাতেই অবস্থান করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। এই হোটেলেই আগামী 27শে তারিখ পর্যন্ত তিনি এখানেই থাকবেন এবং কিছুক্ষণের মধ্যেই পররাষ্ট্র উপদেষ্টা তহিদুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করবেন যে আজকে সারাদিনের কর্মসূচি কী ছিল এবং কার কার সাথে কথা হয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে আসলে কি কি কথা হয়েছে, কি কি প্রস্তাব দেওয়া হয়েছে, অথবা মার্কিন প্রেসিডেন্ট কি কি আশ্বাস দিয়েছেন বাংলাদেশের জন্য। তবে আমরা যতটুকু প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে জানতে পেরেছি যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নতুন বাংলাদেশ বিনির্মাণে উনি সার্বিক সহায়তা, অর্থনৈতিক জলবায়ু পরিবর্তন সহ সার্বিক সহায়তা করবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের যে গণ অভ্যুত্থানের ছাত্র আন্দোলন যে বিজয় অর্জন এই বিষয়ে কথা বলেছেন ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয় নিয়ে। এছাড়া গত সরকারের সময় র্যাব এবং পুলিশের উপর যে নিষেধাজ্ঞা সে বিষয়টা নিয়ে কথা বলেছেন। তবে বিস্তারিত আসলে আমরা কিছুক্ষণ পরেই পররাষ্ট্র উপদেষ্টার প্রেস ব্রিফিংয়ে শুনতে পারবো। আর আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আজকে মোটামুটি ওনার সমস্ত কর্মসূচি শেষ হয়েছে, তবে আজকের প্রথম দিনে অনেক ফলপ্রসূ এবং খুব অত্যন্ত ব্যস্ত সময় উনি কাটিয়েছেন। আপনি যেমনটা বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট, কানাডার প্রধানমন্ত্রী, ব্রাজিলের সরকার প্রধান, ইটালির সরকার প্রধান, বিশ্ব ব্যাংক, IMF সহ বিভিন্ন দাতা সংস্থা এবং জাতিসংঘের প্রতিনিধির সাথে উনি বৈঠক করেছেন। শুধু তাই না, আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আজকে প্রবাসী বাংলাদেশিরা যেমনটা বলছেন যে আজকে মনে হচ্ছে যে বাংলাদেশ রব উঠেছে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘে, কারণ বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু বাংলাদেশের একজন রোল মডেল নয়, তিনি বিশ্বের একজন রোল মডেল। কারণ বাংলাদেশ মিশন সূত্রে জানা গেছে অনেক বিশ্ব নেতা এবং অনেক দেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করার জন্য নিজে থেকে প্রস্তাব দিয়েছেন, যেখানে একটি উন্নয়নশীল দেশের সরকার প্রধান, বিভিন্ন দেশের সরকার প্রধান কিংবা উন্নতশীল বিভিন্ন দেশের সরকার প্রধানের সাথে বৈঠক করার জন্য নিজেরা লবিং করতে হয় অথবা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক অনির্ধারিতভাবে এত ব্যস্ততার মধ্যেও উনি ওনার সেই অনির্ধারিত অনেক বৈঠক করছেন যে অনেকের অনুরোধে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রেখে আগামী বুধবার এবং বৃহস্পতিবার তিনি পাকিস্তান, নেপাল, মালদ্বীপ সহ বিভিন্ন দেশের সরকার প্রধানের সাথে বৈঠক করবেন এবং 27 সেপ্টেম্বর তিনি জাতিসংঘের 79তম অধিবেশনে ভাষণ দেবেন এবং এরপরেই তিনি 3 দিনের সফর শেষ করে রাতে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন। প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে নিউ ইয়র্ক থেকে জানাচ্ছিলেন সহকর্মী এস.এম. সোলায়মান। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয় না পাওয়া পর্যন্ত ইউক্রেনকে সমর্থন দিয়ে যাবে যুক্তরাষ্ট্র।
রুশ প্রেসিডেন্ট পুতিন ব্যর্থ হয়েছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে দেয়া ভাষণে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। পুতিন ইউক্রেনকে ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেন বাইডেন। ভাষণে ইসরায়েল ও ফিলিস্তিনের নিরপরাধ মানুষের দুর্ভোগের কথা উল্লেখ করেন তিনি। এ সময় গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান বাইডেন। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্র কাজ করছে বলেও জানান তিনি। এছাড়া জলবায়ু সংকট ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্বের কয়েকটি দেশে যুদ্ধাবস্থা দেখে অনেকে হতাশা প্রকাশ করেন, কিন্তু আমি তা করব না, কারণ একজন অভিভাবক হিসেবে আমি সেটা করতে পারি না। তবে হ্যাঁ, বিশ্বব্যাপী আগ্রাসন, চরমপন্থা ও বিশৃঙ্খলা দূর করতে হবে। আমার সাফ কথা, জয় না পাওয়া পর্যন্ত ইউক্রেনকে সমর্থন দিয়ে যাব। এছাড়া গাজায় যুদ্ধবিরতির চুক্তি নিয়েও আমি আশাবাদী। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস যে ভয়াবহতা দেখিয়েছে তা যেন আর না ঘটে। নরসিংদীতে শিক্ষার্থী হত্যার দায়ে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। ভোরে র্যাবের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ১৯৮৬ সালে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী হিসেবে নরসিংদী ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮ সালে নবম ও ২০১৪ সালে ১০ম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পান সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এখন থেকে ১২০ দিন মাতৃত্বকালীন ছুটি আর দৈনিক হাজিরার সঙ্গে অতিরিক্ত ২২৫ টাকা করে পাবেন পোশাক শ্রমিকরা। মালিকপক্ষ শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নেয় আজ থেকে খুলছে সব কারখানা। মঙ্গলবার দুপক্ষের বৈঠক হয় শ্রম মন্ত্রণালয়ে। এরপর অস্থিরতা তৈরি হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন শ্রম উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আগস্টের শেষ দিকে সাভার, আশুলিয়া ও গাজীপুরের কারখানায় শ্রমিক বিক্ষোভ শুরু হয়। ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ, শ্রম আইন সংশোধন সহ ১৮ দফা দাবি তাদের। তবে এই বিক্ষোভে বিদেশি ইন্ধনের কথাই বারবার বলে এসেছেন খাত সংশ্লিষ্টরা। পাশাপাশি শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাসও ছিল। মঙ্গলবার শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে গার্মেন্টস মালিক শ্রমিকদের বৈঠক হয়। পরে এ নিয়ে কথা বলেন নেতারা। আমার বিশ্বাস যে এই ঘোষণাগুলো দেওয়া হয়েছে, আজকের আমাদের এই সরকারকে স্পেস দেওয়া দরকার। সরকারকে আমাদের নার্চার করা প্রতিটি মানুষের দায়িত্ব। যে কোনো ফ্যাক্টরিতে বসেই তারা যেন কথা বলে শেষ করে, যদিও আর আলোচনার কোনো বিষয় এখানে থাকছে না, কিন্তু কোথাও যেন কোনো রাস্তা বন্ধ নয়, কোনো ভাঙচুর না হয়, এটা আমার উদ্যত আহ্বান থাকবে। শ্রম সচিব জানান, কারখানায় স্থিতিশীল পরিবেশ ফেরাতে ১৮ দফা মেনে নিয়েছেন মালিকরা। বিগত সরকারের সময় শ্রমিকদের দমিয়ে রাখা হয়েছিল। কালকে থেকে সমস্ত ইন্ডাস্ট্রি নির্বিঘ্নে চলমান থাকবে এবং বিদ্যমান নাইটগুলির সাথে ১০ টাকা বৃদ্ধি করে যেটা ন্যূনতম ১০০ টাকা হতে হবে, সেইভাবে আমরা দুই পক্ষ মিলে একটা সমাধানে তারা এসেছে। এই সিদ্ধান্তের পরও বিশৃঙ্খলার চেষ্টা করা হলে সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম উপদেষ্টা। যেহেতু সবগুলো দাবির বিষয়ে আলোচনা হয়েছে এবং একটা সমাধানে আমরা পৌঁছাতে পেরেছি, সরকার এখন কোনো প্রকার বিশৃঙ্খলা আর কোনোভাবেই বরদাস্ত করবে না এবং সেটার ব্যাপারে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। শুধু দাবি মেনে নেওয়া নয়, ন্যূনতম মজুরিকে কেন্দ্র করে শ্রমিকদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করার কথাও জানিয়েছেন উপদেষ্টা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগেই যেমনটি জানিয়েছিলাম, শ্রমিকদের দাবি মেনে নেয় আজ থেকে খুলছে সব পোশাক কারখানা। এ নিয়ে আরও জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। হাসান, শ্রমিকদের তো ১৮ দফা দাবি পুরোটাই মেনে নেওয়া হয়েছে। আজকে যে কারখানা রয়েছে সেখানে কর্মচাঞ্চল্য কেমন ফিরতে পারে?
দেখুন, গাজীপুরে 2000-এর বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে এবং আপনি জানেন যে গতকাল সরকার শ্রমিকদের যে 18 দফা দাবি সেগুলো মেনে নিয়েছেন এবং আজকে শ্রমিকরা কাজে যোগ দেবেন। যেহেতু সকাল 7টা বাজে, এখন সকাল 8টার ভিতরে অনেক শ্রমিক কারখানায় যোগদান করেন এবং সেই লক্ষ্যে তাদের প্রস্তুতি চলছে এবং অনেকে বিভিন্নভাবে কারখানায় আসছেন এবং আমরা যেটা ধারণা করছি যে সকাল 7:30টা থেকে যে শ্রমিকদের যে স্রোত কর্মমুখী কারখানামুখী তাদের যে স্রোত সেটি শুরু হবে এবং শ্রমিকরা তাদের যে নির্ধারিত কাজ সেখানে যোগদান করবেন। আমরা এখানে শিল্প পুলিশ কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটি জানিয়েছেন যে সরকারের যে সিদ্ধান্ত এবং বিজিএমই মালিক সহ সবাই যে গতকাল যে সিদ্ধান্ত নিয়েছে যে শ্রমিকদের 18 দফা দাবি মেনে হবে, সেগুলো যাতে দ্রুত কার্যকর হয় এবং এগুলো যাতে বাস্তবায়িত হয় সেইভাবে তারা এখানে চেষ্টা চালাবেন। এবং শ্রমিকদের সঙ্গে আমরা এখনও কথা বলতে পারিনি, যেহেতু শ্রমিকরা মাত্রই তারা কিছু অংশ আসছেন এবং বেশিরভাগই এখনও কারখানায় যোগদান করেনি। সকাল 7:30টার দিকে তারা কারখানায় আসবেন বলে আমরা জানতে পেরেছি। তবে গাজীপুরের অধিকাংশ শিল্প কারখানা কিন্তু আজকে খোলা রয়েছে। আপনাকে বলে রাখি যে গতকালও কিন্তু গাজীপুরে বেশিরভাগ কারখানা খোলা ছিল এবং যথারীতি সেখানে কাজ হয়েছে। কোনো ধরনের শ্রমিক অসন্তোষের খবর কিন্তু আমরা পাইনি। আজকেও মালিক শ্রমিকরা আশা করছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না এবং শ্রমিকরা শান্তিপূর্ণভাবে তারা কাজে যোগদান করবেন, তারা নির্ধারিত যে কাজ সেই কাজ করবেন এবং শতভাগ এখানে যে উৎপাদন প্রক্রিয়া সেটি সচল থাকবে বলে এখানকার কারখানা কর্তৃপক্ষ আশা করছেন। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেই ব্যাপারে তারা সচেষ্ট রয়েছেন। অতিরিক্ত শিল্প পুলিশ এখানে মোতায়েন রয়েছে, পাশাপাশি জেলা পুলিশ, মহানগর পুলিশ কাজ করছে, সেনাবাহিনী টহল রয়েছে। মোটা তাকে যদি বলি যে সার্বিক পরিবেশ রয়েছে তাতে এখন পর্যন্ত গাজীপুর শান্ত বলা চলে। এই ছিল গাজীপুরের শিল্প কারখানার সর্বশেষ পরিস্থিতির খবর। আজ থেকে খুলছে পোশাক কারখানা। গাজীপুর থেকে পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের প্রভাব খাটিয়ে তার দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের করা 4টি জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। দেশে মিলবে না ওই এনআইডিগুলোর কোনো সুবিধা। মঙ্গলবার নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ মাহবুব আলম তালুকদার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে এই তথ্য জানান। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ 2018 সালের জুন থেকে 2021 সালের জুন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন। 5 ভাইয়ের মধ্যে আজিজ সবার বড়। তবে তার ভাইয়েরা নিয়মিত সংবাদ শিরোনাম হয়েছেন খুন, চাঁদাবাজি ও অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার জন্য। 2018 সালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তোফায়েল আহমেদ ওরফে জোসেফ তৎকালীন রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পান। বড় ভাইয়ের প্রভাব খাটিয়ে দুই ভাই হারিস ও জোসেফ 4টি জাতীয় পরিচয়পত্র তৈরি করে। এটি করতে গিয়ে মা বাবার নামও পাল্টে নেয় তারা। এনআইডিতে পরিবর্তন করেন নিজের ঠিকানাও। মোহাম্মদ হাসান নামে করা এনআইডিতে নিজের ছবিও পরিবর্তন করেন হারিস। ভুয়া এনআইডি ও ভুয়া তথ্য দিয়ে এনআইডি সংশোধন করতে নির্বাচন কমিশনে প্রভাব খাটিয়েছিলেন তৎকালীন সেনাপ্রধান আজিজ। ইসির করা 3 সদস্যের তদন্ত কমিটি এসব তথ্য পেয়েছেন। জেনারেল আজিজের দুই ভাইয়ের 4টি জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। জেনারেল আজিজ তখন সেনাপ্রধান ছিল, ওই সময় ওনার একটা জোর তদবির ছিল যে এটা যেন করা হয়। ওখানে তো সাধারণত একটা ভোটার সিরিয়াল নাম্বার থাকে, ওখানে কিন্তু এই দুজনেরই সিরিয়াল নাম্বার 0-তে চলে আসছে। তার মানে তারা বায়োমেট্রিক্সও করেনি, ফিঙ্গারপ্রিন্টও করেনি। এটা দূর থেকে রিমোটভাবে তারা করেছে, তারা এখানে আসেনি। আমরা পুরো 4টা এনআইডি কার্ডই আমরা পরিপূর্ণ বাতিল করে দিয়েছি। ভুয়া এনআইডি তৈরিতে আর কারা জড়িত তা আরও তদন্ত করে বের করা হবে বলে জানান এনআইডির মহাপরিচালক। বাতিল করা এনআইডি দিয়ে দেশে কোনো সুবিধা পাবে না বলেও জানান তিনি। ভবিষ্যতে এই 4টা কার্ড তারা আর ইউজ করতে পারবে না। তার মানে এই এনআইডির মাধ্যমে তাদের যত সুযোগ সুবিধা বাংলাদেশে, এই সুযোগ সুবিধা ভবিষ্যতে আর তারা করতে পারবে না, অন্ততপক্ষে এই 4টা এনআইডি কার্ড দিয়ে। হারিস ও জোসেফের ভুয়া এনআইডি নিয়ে ইসির করা তদন্ত রিপোর্ট দুদকে পাঠানো হয়েছে।
মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের 2 নেতার আত্মপ্রকাশের পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে শিক্ষার্থীদের মধ্যে। অনেকেই বলছেন মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান পরিষ্কার করেই শিবিরের রাজনীতিতে আসা উচিত। কেউ কেউ আবার সাধুবাদও জানিয়েছেন। এদিকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ডাকসু কার্যকর করার দাবি জানিয়েছেন অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি সাধারণ সম্পাদকের পরিচয় প্রকাশের পর ক্যাম্পাসে 3 বন্ধুর 2 রকম মত। অবশ্য 3 জনই চান ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলুক। আত্মপ্রকাশে আসছে এটা অবশ্য ভালো, কারণ তারা রাজনীতি করবে, তারা শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে। যেহেতু এটা শিক্ষার্থীদের সংগঠন কাজ করবে, এটা প্রকাশ্যেই আমার কাছে ভালো মনে হয়। ছাত্র শিবির যদি তার 71-এর অবস্থান স্পষ্ট না করে, 71 নিয়ে তাদের বক্তব্য স্পষ্ট না করে, তাহলে আমি মনে করি তাদের রাজনীতি অনেকটা প্রশ্নবিদ্ধ থাকে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফার অন্যতম ডাকসু কার্যকর করে দলীয় রাজনীতি বন্ধের দাবি কারো কারো। আমরা দলীয় রাজনীতি চাই না, আমরা চাই ডাকসুর রাজনীতি। আমরা যদি দেখি যে 2024 সালে এসেও যদি তারা সেই 2002 সাল 1990 সালের রাজনীতি করতে চায়, সাধারণ শিক্ষার্থীরা ঘৃণা করে প্রত্যাখ্যান করবে। এমন সময় ক্যাম্পাসে শিবিরের প্রকাশ্যে আসা নিয়েও কথা বলেছেন শিক্ষার্থীরা। যেদিন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলো, ওই ঠিক সেই দিনই কেন শিবির তাদের সামনে আসলো, এটা খুবই কন্ট্রাডিক্টরি একটা ব্যাপার। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সদ্য বিদায়ী সভাপতির দাবি ফ্যাসিবাদ হটানোই মূল লক্ষ্য ছিল, তাই সাধারণ শিক্ষার্থীর ব্যানারেই ছিল শিবিরের কর্মীরা। তবে তাদেরকে কেউই চিনত না, এমন ধারণা ভুল বলে দাবি তার। এই আন্দোলনের শুরু থেকে কিন্তু এরকমই একটা ব্যাপার ছিল যে যারা সকল রাজনৈতিক দল, যে কোনো মতের মানুষ এই আন্দোলন সম্পৃক্ত হতে পারে। একটা কঠিন পরিস্থিতি ছিল বিশ্ববিদ্যালয়ে, মত প্রকাশের স্বাধীনতা ছিল না কারোই, এবং অসংখ্য শিক্ষার্থীকে শিবির নামে নির্যাতন করা হতো। দলীয় রাজনীতি নিষিদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির সাথে শিবির নেতাদের আত্মপ্রকাশ সাংঘর্ষিক কিনা তা নিয়েও কথা বলেন তিনি। ওই দফাটা মূলত ক্যাম্পাসে বলতে ওইটা হলগুলোতে যে টর্চারের রাজনীতি, এটাকে মিন করা হয়েছিল মনে হয়। কারণ যেহেতু হলে নির্যাতনটা হতো মূলত, রাজনীতি যেহেতু সাংবিধানিক অধিকার, কিন্তু এটা তো আমরা আসলে কেড়ে নিতে পারি না, যে কারো রাজনীতি করার অধিকার আছে। ছাত্র রাজনীতির আমূল সংস্কারই লক্ষ্য বলে জানান শিবির নেতারা। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2018 থেকে 6 বছরের সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনার 307টি মামলায় চার্জশিট হয়েছে 179টির, বিচার সম্পন্ন হয়েছে 7টির। এছাড়া 14টি মামলায় খালাস পান আসামিরা। নির্বিঘ্নে দুর্গাপূজা আয়োজনে শতভাগ নিরাপত্তা চেয়েছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা। সেপ্টেম্বরের 5 তারিখের পর থেকে দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের বাড়িঘরে অন্তত 2000 হামলার ঘটনা ঘটেছে। আক্রান্ত হয়েছে 70টি মন্দির, ক্ষতিগ্রস্ত অন্তত 700 পরিবার, দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের। খুলনার দাকপের 3 মন্দিরে দুর্গাপূজা করতে 5 লাখ টাকা চাঁদা দিতে হবে, এমন বেনামি চিঠি পাওয়ার অভিযোগ জানানো হয়েছে পুলিশে। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে 2018 থেকে 2024 সাল পর্যন্ত সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় সারা দেশে 360টি মামলা হয়েছে। চার্জশিট হয়েছে 179টির। চূড়ান্ত প্রতিবেদনে 79টিতে কোনো প্রমাণ মেলেনি। এছাড়া 49টি মামলার এখনও তদন্ত চলছে। 60টি মামলার বিচার সম্পন্ন হয়েছে এবং 14টিতে খালাস পান আসামিরা। সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ার কারণেই বারবার হামলা, বলছেন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা। 2010টি ঘটনা, তাতে 1705টি পরিবার সেখানে আক্রান্ত হয়েছে। হত্যা, যেটা আমি বলেছি, নারী নির্যাতন, এগুলি সবগুলি রয়েছে। উপাসনালয়ে আমরা 69টি উপাসনালয়ে হামলার বিবরণ আমরা তুলে ধরেছি। খুলনা দাকপে বলছে যে প্রতিমা তোমরা পুজো করতে গেলে 5 লক্ষ টাকা করে চাঁদা দিতে হবে। নির্বিঘ্নে পূজা আয়োজনে আশ্বস্ত করে পুলিশ বলছে নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। নতুন হামলাগুলোরও তদন্ত শুরু হয়েছে। কেউ যদি কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা সৃষ্টি করে, সেই জন্য কিন্তু পুলিশ তৎপর রয়েছে। পুলিশ যদি এই ধরনের পরিস্থিতি কেউ সৃষ্টি করতে চায়, সেটি কিন্তু পুলিশ সাথে সাথে সেটি কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। তো যে কোনো ধরনের অভিযোগ যখন আমরা পাই, আমরা কিন্তু সাথে সাথে সেটির ব্যবস্থা গ্রহণ করে থাকি। সারা দেশে পূজা মণ্ডপে কোনো হামলার সংখ্যা দেখা দিলে জরুরি সেবা নম্বরে কল করলে মিলবে পুলিশের সহায়তা।
আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী সড়কে প্রতি বর্গ কিলোমিটারে অন্তত 2000 ব্যাটারি চালিত রিকশা। ঢাকায় গত 1.5 মাসে 4 লাখ বেড়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে 6 লাখের বেশি। ব্যাটারি রিকশার দৌরাত্মে বাড়ছে দুর্ঘটনা, ঘটছে বিদ্যুৎ চুরি। আর এজন্য ট্রাফিক পুলিশের নিষ্ক্রিয়তার পাশাপাশি বিআরটিএ সহ সংশ্লিষ্ট সব পক্ষের দায় দেখছেন পরিবহন বিশেষজ্ঞরা। সেপ্টেম্বরের শুরুতে প্রাইভেট কারের সঙ্গে ব্যাটারি চালিত রিকশার এই সংঘর্ষ মিরপুরের কালশীতে। এমন দুর্ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে রাজধানীর কোথাও না কোথাও। আওয়ামী লীগ সরকারের আমলে এসব রিকশা চলাচলের অনুমতি মিললেও গতিবিধি ছিল মূলত অলিগলিতে। এখন দাপিয়ে বেড়াচ্ছে প্রধান সড়কগুলোতেও। বুয়েটের তথ্য বলছে, আগস্ট থেকে 1.5 মাসে ঢাকায় সংখ্যা বেড়েছে অন্তত 4 লাখ। পুলিশের নিষ্ক্রিয়তায় এসব বাহন প্রধান সড়কে চলাচল করছে। দায় রয়েছে বিআরটিএ, নগর কর্তৃপক্ষ সহ সব পক্ষেরই। বুয়েটের গবেষণা বলছে, ঢাকায় 18 ধরনের যানবাহনের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যাটারি চালিত রিকশা। বিআরটি অনেক সময় ঘোরা যুক্তি সামনে নিয়ে আসে যে তারা রেগুলেটরি বডি, তারা এই ধরনের যানবাহনের অনুমোদন দেয়নি, তাই তারা নিয়ন্ত্রণও করছেন না। আমি মনে করি এটা বলার সুযোগ নাই। অনুমোদনের বাইরে যানবাহনগুলি যে তৈরি হচ্ছে, অ্যাসেম্বল হচ্ছে বা সড়কে নেমে আসছে, এটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব কিন্তু তাদের। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরপরই ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবি উঠলেও শেষ পর্যন্ত সুরাহা হয়নি। সম্প্রতি অবৈধ এসব রিকশা নিয়ন্ত্রণে অভিযানে নেমেছে ডিএমপি। রাস্তার বিষয়টা শুধুমাত্র পুলিশের একার তো বিষয় না, এখানে আরও অনেকগুলো সংস্থা জড়িত আছে। আমাদের সিটি কর্পোরেশন রয়েছে, বিআরটিএ রয়েছে, সড়ক বিভাগ রয়েছে। আমরা অবশ্যই যে কোনো বিষয়ে আমরা তাদের সাথে সমন্বয় করে থাকি। ব্যাটারি চালিত রিকশা অবৈধভাবে চার্জ দিতে নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ বিদ্যুৎ। এবার এর বিরুদ্ধে অভিযানে নেমেছে ডেসকো। তথ্যগুলো আমরাও নিয়েছি বা আমাদের কাছেও আছে এবং আমাদের জরুরি অভিযান চলছে। আমাদের এই অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ, পাশাপাশি ইজি বাইকের ক্ষেত্রে যারা আপনি যেটি বললেন যে হুকিং করছে, এদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে। ইলেকট্রিক মোটরযান নীতিমালা বাস্তবায়ন ও ব্যাটারি চালিত রিকশার বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপই নেই বিআরটিএর। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্দোলনের সমর্থন জানিয়ে চাকরি হারানো প্রবাসীদের আয়ের ব্যবস্থা করবে সরকার, সম্ভব হলে অন্য কোনো দেশে পাঠাবে। ব্রিফিংয়ে এই আশ্বাস দিয়েছেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানিয়েছেন, রেমিটেন্স যোদ্ধারা বিমানবন্দরে ভিআইপি সেবা পাবেন। এছাড়া বিদেশ যাত্রায় ভোগান্তি কমানো, নির্যাতন রোধ, সিন্ডিকেট ভাঙা সহ নানা বিষয়ে নতুন সিদ্ধান্তের কথাও বলেছেন তিনি। বিদেশে দূতাবাসে এবং দেশের এয়ারপোর্টে সেবা না পাওয়া সহ নানা অভিযোগ রয়েছে প্রবাসী শ্রমিকদের। এসব নিয়ে বিভিন্ন সরকার কাজ করার কথা বললেও বড় পরিবর্তন আসেনি। মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর মঙ্গলবার প্রথম সংবাদ সম্মেলনে এগুলো নিয়ে কথা বলেন ডক্টর আসিফ নজরুল। জানান, এখন থেকে প্রবাসী কল্যাণ ব্যাংকে সরাসরি অর্থ পাঠাতে পারবেন কর্মীরা। শোধ করা যাবে ঋণও। মানি এক্সচেঞ্জের খরচ পরিশোধ করা হবে দেশের ব্যাংকে। এছাড়া ওয়েজ আর্নার্স বন্ডের 1 কোটি টাকার সীমাও বাতিল করা হয়েছে। উপদেষ্টা বলেন, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো সহ সব অনিয়ম, দুর্নীতি আর সিন্ডিকেটের ব্যাপারে তদন্ত করবে মন্ত্রণালয়। মার্কেটটা ইনভেস্টিগেট করছি মালয়েশিয়ার ব্যাপারে। আমরা অবশ্যই স্যারের সহযোগিতা পাবো। সাব এজেন্টরা এখনো প্রবাসী যারা মালয়েশিয়া যেতে পারেনি তাদের ক্ষেত্রে টাকা ফেরতের ক্ষেত্রে মাত্র 25% অগ্রগতি হয়েছে। এয়ারপোর্টে প্রবাসীদের বাড়তি সেবা নিশ্চিতেও কাজ চলছে। এছাড়া বিদেশ যাত্রার ব্যয় কমাতে সাব এজেন্টদের রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করার চিন্তা মন্ত্রণালয়ের। আপনারা জানেন 57 জন না, আরো অনেকেই বন্দী ছিলেন, অনেকেই ফিরে আসছেন। 87 জনকে আমরা এনলিস্ট করতে পেরেছি। আমরা উনাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব বাংলাদেশে। প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যে সমস্ত শ্রমিক, যে সমস্ত কর্মীরা যাচ্ছেন, ওনারা যখন ফেরত আসবেন, একজন ভিআইপি যেরকম ট্রিটমেন্ট পান, প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে হেল্প করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী। উপদেষ্টা জানান, নারী কর্মীকে নির্যাতন থেকে বাঁচাতে সেন্ট্রাল মনিটরিং সিস্টেম গড়ে তোলা হবে। কোনো বিষয়ে দূতাবাস অবহেলা করলেও ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংক খাতে সংস্কার ও অর্থ পাচার রোধে আইএমএফ এর কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার সচিবালয়ে আইএমএফ এর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এদিকে রিজার্ভের শর্ত পূরণ করতে না পারলেও বাংলাদেশ ব্যাংক সঠিক পথে রয়েছে বলে জানিয়েছে আইএমএফ।
একই দিন বিকেলে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে বৈঠক শেষে একথা জানানো হয়। গত দেড় দশকে ব্যাংক খাতে অনিয়ম, লুটপাট ও অর্থ পাচারের কারণে চরম সংকটে দেশের আর্থিক খাত। এমন প্রেক্ষাপটে অর্থ সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় হয়ে পড়েছে আর্থিক খাত সংস্কারের। অন্তর্বর্তীকালীন সরকারের নানা উদ্যোগে বিশেষ সহায়তায় আগ্রহী দাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF মঙ্গলবার সচিবালয়ে সংস্থাটির আবাসিক প্রতিনিধি বৈঠক করে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে। পরে উপদেষ্টা জানান, আর্থিক খাতের বিভিন্ন সংস্কারে IMF এর কাছে কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। ব্যাংক রিফর্মের জন্য, মানি লন্ডারিং এর জন্য, তারপর ট্যাক্স রিফর্মের জন্য, ইনকাম ট্যাক্স ভ্যাট রিফর্ম করার জন্য। শুধু IMF না, এটা একটা মনে রাখবেন, আমরা কিন্তু অন্যদের সাথে হিসেবে চেয়েছি এবং আমরা সেটা কারা কি সাহায্য দেখবে সেটা কোঅর্ডিনেট করে IMF-কে আমরা স্পেসিফিক বলে ওদের কি কি দরকার সাহায্য। এদিকে বিকেলে মুদ্রানীতির আধুনিকায়ন ও মুদ্রা বিনিময় হার সহ বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করে IMF। পরে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, IMF এর শর্ত অনুযায়ী $24 বিলিয়ন বৈদেশিক মুদ্রা রিজার্ভ রাখার নির্দেশনা থাকলেও তা বর্তমানে 20 বিলিয়নের নিচে। যদিও সংস্থাটি বলছে বাংলাদেশ ব্যাংক সঠিক পথে রয়েছে। আমাদের নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ এটা সম্পর্কে ওনাদের যে টার্গেট দেওয়া ছিল যে 2026 সাল পর্যন্ত গিয়ে আমরা 3.5 মান্থস আমদানি ব্যয় মেটানোর মতো পর্যাপ্ত পরিমাণের ইন্টারন্যাশনাল রিজার্ভ আমাদের হাতে রাখতে পারবো। তো ওনাদের ইভালুয়েশনে দেখা যাচ্ছে এটা 3.1 পর্যন্ত যাচ্ছে, অর্থাৎ আমরা অলওয়েজ ল্যাগিং বিহাইন্ড আছি। মুখপাত্র জানান, বাংলাদেশকে বাড়তি $3 বিলিয়ন ঋণ দেওয়া যায় কিনা সে ব্যাপারে আলোচনা চলছে। বলেন, ম্যাক্রো স্ট্যাবিলিটি, এক্সচেঞ্জ রেট, ফরেন রিজার্ভ বিষয়ে পর্যবেক্ষণ দিয়েছে IMF। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 13 বছর স্কুলে না গিয়ে বেতন তুলেছেন সহকারী শিক্ষক শিশির সরকার। ছিলেন মাগুরা 2 আসনের সাবেক MP বীরেন শিকদারের APS। ক্ষমতার দাপট দেখিয়ে বেতন ভাতা তুললেও ক্লাসে তাকে পায়নি শিক্ষার্থীরা। হাসিনা সরকারের পতনের পর থেকেই আছেন পলাতক। মাগুরার শালিখা উপজেলার আরপাড়ার বরুইচড়ায় অভয়াচরণ মাধ্যমিক বিদ্যালয়। 13 বছর ধরে এখানে ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক শিশির সরকার। স্কুলে পাঠদানের বদলে পুরো সময় জুড়ে তিনি ছিলেন সাবেক MP ও পরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের APS। শিক্ষক হিসেবে তাকে ক্লাসে দেখেননি বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা, তবে তুলে নিয়েছেন বেতন ভাতা। 6 থেকে ক্লাস স্কুলে আসছি পর্যন্ত তাকে ক্লাস নিতে দেখিনি। প্রতিমন্ত্রীর APS শিশিরের দাপটে অসহায় স্থানীয় প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরাও মুখ খুললেননি ভয়ে। তাই চাকরি না করেও সমস্যা হয়নি বেতন ভাতা তুলতে। তিনি ঠিক মতন বেতন তুলে নেছে ব্যাংকে যায়, কিন্তু কোনদিন ক্লাস নিতে আসেনি। 2 বছর 4 বছরে একদিন 2 দিন দেখা গেছে, তাছাড়া নিয়মিত কোনোদিন দেখিনি। শিশির সরকার মাঝে মধ্যে স্কুলে এসে সই করে যেতেন হাজিরা খাতায়, সাথে করে নিয়ে আসতেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নারায়ণ বরকে। শিশির সরকার নামে যে টিচার আমার স্কুলে ছিল, তিনি মাঝে মাঝে স্কুলে আসতো যদি সেদিন সভাপতির সাথে নিয়েই আসতো, সভাপতির সাহায্যে সে হাজিরা খাতায় স্বাক্ষর করত। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর শিশির সরকার তার নিযুক্ত করণিক সুজয় রায়ের মাধ্যমে 2 মাসের ছুটি ও অনুমোদনের রেজুলেশন সই করিয়ে নেন। তবে এতে প্রধান শিক্ষকের দায় দেখছে জেলা শিক্ষা অফিসার। 2011 সাল থেকে 2024 সালে 4 আগস্ট পর্যন্ত হাজিরা খাতায় স্বাক্ষর রয়েছে এবং যতটুকু আমরা জানতে পারছি যে তিনি অনুপস্থিত থাকা অবস্থায় বিষয়টা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাই সদুত্তর দিতে পারবেন। অভিযুক্ত শিশির সরকার ও নারায়ণ বরের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বক্তব্য জানার চেষ্টা করলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 3 কোটি টাকার বিনিময়ে ডিসি হিসেবে পদায়নের অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। জাতীয় একটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হওয়ার পর 1 সদস্যের কমিটি গঠন করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রেজাউল মাকসুদ জাহিদিকে কমিটির সদস্য করে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, পত্রিকায় যে চেক আদান প্রদানের তথ্য দেওয়া হয়েছে তা সত্য কিনা তা যাচাই করবে কমিটি। প্রতিবেদনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবের কক্ষ থেকে
3 কোটি টাকার একটি চেক উদ্ধার হয়েছে। পদায়ন হওয়া এক জেলা প্রশাসকের পক্ষে ওই যুগ্ম সচিবকে চেকটি দেন এক ব্যবসায়ী। তবে কাঙ্ক্ষিত জেলায় পদায়ন না হওয়ায় চেকের বিপরীতে টাকা জমা দেননি ওই ব্যবসায়ী। কুমিল্লা থেকে বেড়াতে গিয়ে চট্টগ্রামের খুলশীতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে 15 বছরের এক কিশোরী। সোমবার রাতে একটি পরিত্যক্ত বাড়িতে বন্ধুকে আটকে রেখে 2 দফায় ধর্ষণ করা হয় তাকে। পরে শিক্ষার্থীদের একটি দল গিয়ে সেই কিশোরী ও তার বন্ধুকে উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থল থেকে আবুল কালাম নামে এক অটোরিকশা চালককে আটক করা হয়। খুলশী থানার ওসি মুজিবুর রহমান জানান, এই ঘটনায় 5 জনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী। তাকে শারীরিক পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে চলছে চেষ্টা। হয়ে গেছে মামলা, একজন অ্যারেস্ট আছে, আর ভিকটিমকে যে ইয়াতে ওই কি বলে মেডিকেলে ওইখানে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়। ডেঙ্গুতে একদিনে আরও 3 জনের মৃত্যু হয়েছে। চলতি মাসে এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 53 জনে। 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত 801 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্তের মধ্যে 268 জন রাজধানীর হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে ঢাকা বিভাগে 208 জন, চট্টগ্রাম বিভাগে 126, খুলনায় 61, বরিশাল বিভাগে 55, রাজশাহীতে 37, ময়মনসিংহ বিভাগে 27, রংপুরে 17, সিলেটে 2 জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 2855 জন রোগী। চলতি বছর এখনো পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 25,701 জন হাসপাতালে ভর্তির তথ্য রয়েছে। পাহাড় কাটার ফলে কক্সবাজারে ধসের ঝুঁকি দিন দিন বাড়ছে। মাটি বিক্রি ও বসবাসের জন্য প্রতিনিয়ত কাটা হচ্ছে পাহাড়। ভারী বৃষ্টি হলে ঘটছে দুর্ঘটনা। পাহাড় ধস ও ধসের ক্ষয়ক্ষতি এড়াতে সচেতনতার উপর জোর দিচ্ছে পরিবেশকর্মী সহ প্রশাসন। কদিন আগে কক্সবাজার সদরের দিককুল গ্রামে পাহাড় ধসে মারা যান মা, 2 মেয়ে সহ 3 জন। আহত হন বাবা মিজানুর রহমান। পাহাড় ধসে পুরো বাড়ি ভেঙে যায়। 2 সপ্তাহ না যেতেই একই স্থানে আবারও ঘর তৈরির কাজ শুরু হয়েছে। ঝুঁকি রয়েছে জেনেও বাড়ি নির্মাণ করছে পরিবারটি। এখন আরা পাহাড় ঘর বাঁধি দিয়ে আরা তো এখন থাকিবে স্থান নাই, এখন ঘর নাই, ঘর তো বাগি, এখন আরা যাই মরে। এদিকে মাটি কাটার কারণে পাহাড় ধস হচ্ছে বলে জানান এলাকাবাসী। প্রতিবাদ করলে হুমকি দেয়া হয় বলেও অভিযোগ অনেকের। এগুলা দখল করছে, এগুলার কোনো কাগজপত্র নেই, ওরা দখলবাজ। বৃষ্টিপাতের কারণে আমাদের পাহাড় দিয়ে হচ্ছে, ভাঙতেছে। পরিবেশ কর্মীরা বলছেন, ধস ঠেকাতে পাহাড় কাটা বন্ধ করতে হবে, সচেতন হতে হবে সবাইকে। আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের এই দুর্যোগ ব্যবস্থাপনার এই 3টির মধ্যে আমাদের সমন্বয় একমাত্র পারে আমাদের ভূমিধস নিরসনে। নজরদারির কারণে পাহাড় ধসে মৃত্যুর হার কমেছে বলে দাবি জেলা প্রশাসনের। সুবিধা দিয়েও তাদেরকে নিতে পারছি না। আমরা আসলে চেষ্টা করছি, আমরা যখন আমাদের সমস্যা হয় তার মাইকিং করছে, মানুষকে অনেক মানুষ চলে নেমে আসে, অনেক মানুষ আসেও না, এইভাবে ঘটনাগুলো ঘটছে আর কি। সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করেই যাচ্ছি, আমরা ইনফ্যাক্ট মানুষকে বোঝানোর চেষ্টা করছি। আমি বিশ্বাস করি আমরা চেষ্টা করছি বলে এখন মধ্যে এটা কন্ট্রোলে আছে, আমরা আরও হয়তো বেশি বড় হয়। গত 2 বছরে কক্সবাজারে ছোট বড় শতাধিক পাহাড় ধসের ঘটনায় অর্ধশত মানুষের বেশি মারা যান। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। রংপুরের 8 উপজেলায় প্রায় 150 কিলোমিটার সড়ক বেহাল। এতে চরম ভোগান্তিতে চলাচলকারীরা। দীর্ঘদিন ধরে সড়কের এমন অবস্থা থাকলেও কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। অতিরিক্ত জেলা প্রশাসক বলছেন, সড়কগুলো দ্রুত সংস্কারে উদ্যোগ নেওয়া হবে। রংপুর সদর উপজেলার খলেয়ার হাজিপাড়া সড়ক 5 কিলোমিটার সড়কের অনেক অংশে উঠে গেছে কার্পেটিং। আবার বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ছোট বড় গর্ত। চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় চরম ভোগান্তিতে চলাচলকারীরা। ভ্যান, রিক্সা, অটো রিক্সা, সাইকেল তারা খুবই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর বর্ষাকালে তো যাওয়াই যায় না। রংপুরের 8 উপজেলায় 150 কিলোমিটার সড়ক এমন বেহাল।
1 ঘন্টার রাস্তা চলাচলে সময় লাগছে 3 থেকে 4 ঘন্টা। নষ্ট হচ্ছে যানবাহন, ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। 1 থেকে 1.5 বছর ধরে সড়কগুলোর এমন অবস্থা হলেও কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। রাস্তা দুই পাশে বাধা, দুই পাশে ভাঙ্গা, অনেক সময় উল্টে যাইতেও পারে, যায় অনেক সময় যায়। রাস্তাঘাট কাদা হয়ে যায়, গেইতে লোড ধরে যাইতে পারি না, উল্টি পড়ে যায়। সড়কে মানুষের ভোগান্তির কথা স্বীকার করে অতিরিক্ত জেলা প্রশাসক বলছেন, দ্রুত উদ্যোগ নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এলজিডির সাথে কথা বলেছি, আমি উপজেলা নির্বাহী অফিসারগণদের সাথে কথা বলেছি, তাদের যদি ফান্ড আসে উভয়ে মিলে সম্মিলিতভাবে এটা বাস্তবায়ন করবে এবং এটা রাস্তা উন্নয়নের কাজে তারা সকলে মিলে কাজ করবে। দীর্ঘদিন সংস্কার না হওয়া ও নিম্নমানের কাজকে দায়ী করছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বরগুনার বেতাগীতে 4টি সড়কের নির্মাণে কাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। আবার কোনো নিয়ম না মেনে সাবেক পৌর মেয়র ABM গোলাম কবির এসব কাজ দিয়েছেন তার পছন্দের ঠিকাদারকে। এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েছেন স্থানীয়রা। অনিয়মের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক। বরগুনার বেতাগীর পৌর এলাকার 10টি সড়কের নির্মাণ কাজ পায় খান এন্টারপ্রাইজ। দরপত্র আহ্বানের 4 মাস পার হলেও কাজ শুরু হয়েছে 4টি সড়কের। অভিযোগ উঠেছে বেতাগী হাই স্কুল থেকে স্টিল ব্রিজ পর্যন্ত সড়কের দুপাশে গাইডওয়ালের নিচে 3 ইঞ্চি সিসি ঢালাই দেওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা দেয়নি। এছাড়াও গাঁথুনিতে লাল বালির বদলে ব্যবহার হয়েছে সাদা বালি। সিমেন্ট কম দেয়ায় খুলে যাচ্ছে ইটের গাঁথুনিও। একই চিত্র বাকি 3টি সড়কেও। সাবেক উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমানের কাজ এই 15 বছর পর্যন্ত একইভাবে চলতেছে। প্রত্যেকটা ইট লাতি মারা লাগলে খুলে যাইবে, এই জায়গায় খুলে যায়। এই দেখেন অনিয়মের অভিযোগ আছে টেন্ডার প্রক্রিয়া নিয়েও। এই ট্রেড লাইসেন্স মেয়রও দিতে পারতেছে না এবং সেই জন্য কোনো ঠিকাদার বাইরা ঠিকাদার এই বেতাগী কাজে অংশগ্রহণ করতে পারতেছে। মেয়র সাহেব তার পার্টনার, পৌরসভার 80% কাজ তার নামে গেছে, কিন্তু পৌর মেয়র এবং সে পার্টনার, তাদের একা জমি জমাও কেনা একা। 5 আগস্ট থেকে পলাতক রয়েছেন ঠিকাদার ও পৌর মেয়র। আর প্রশাসন বলছে অনিয়মের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অতীত সময়ে কি কি কর্মকাণ্ড হয়েছে এবং সেখানে কি ত্রুটি বিচ্যুতি আছে অবশ্যই আমরা খুব খতিয়ে দেখব এবং ভবিষ্যতে যাতে খুব সুন্দরভাবে কাজগুলো শেষ হয় সেক্ষেত্রে যা করণীয় তা আমরা করব। প্রায় 18 কোটি টাকা ব্যয়ে 10টি সড়কের নির্মাণ কাজ পায় খান এন্টারপ্রাইজের মালিক খলিলুর রহমান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বরিশাল সিটি কর্পোরেশন গঠনের 22 বছর পার হলেও আজও গঠন হয়নি বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ। গেজেটের মাধ্যমে গঠন করা বরিশাল উন্নয়ন অধিদপ্তরের করা নগর পরিকল্পনাও আলোর মুখ দেখেনি 13 বছরে। এতে বরিশাল নগরী পরিণত হয়েছে অপরিকল্পিত শহরে। বরিশালকে একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে 2010 সালে বরিশাল উন্নয়ন অধিদপ্তর একটি মহাপরিকল্পনা তৈরি করে। 2011 সালে গ্যাজেট প্রকাশের মাধ্যমে উন্নয়নের সাথে সম্পৃক্ত সব সংস্থাকে মহাপরিকল্পনা মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। তবে 13 বছরে আলোর মুখ দেখেনি নগর মহাপরিকল্পনাটি। অপরিকল্পিত ভবন নির্মাণ, ড্রেনেজ অব্যবস্থাপনা, দখল দূষণে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। যারা মূলত একটি সুন্দর শহর চায়, একটি পরিকল্পিত নগর চায়, একটি প্রসারিত নগর চায়, তো সেই কারণেই মূলত বরিশাল একটি উন্নয়ন কর্তৃপক্ষ আমাদের প্রয়োজন। বরিশালকে যে কিভাবে সাজিয়েছিল, খাল, তারপর ওয়ার্কওয়ে সব মিলে রাস্তা টাস্তা, কিন্তু আসলে আমরা বাস্তবে কোনো রূপ দেখতে পাইনি। পরিকল্পনাবিদদের দাবি, মহাপরিকল্পনাটি যদি বাস্তবায়ন হতো তাহলে নগরবাসীর ভোগান্তি কমতো। তারা আরও বলছেন, বরিশাল নগরীর পরিধি বাড়ায় এখন নতুন পরিকল্পনার প্রয়োজন। আমরা একটা সুন্দর শহর পেলাম না, একটা পরিকল্পিত শহর পেলাম না। যেটা আমাদের আরও 10 বছর আগে করার কথা ছিল, সেটা আসলে আমরা এখন 10 বছর পরে সে আবার নতুন করে চিন্তা শুরু করলাম। আমরা তো এখানে 10 বছর অলরেডি পিছিয়ে গেলাম। বরিশাল যে বর্তমান যে মেট্রোপলিটন এলাকা 403 স্কয়ার কিলোমিটার, এই পুরোটাকে আমরা বিবেচনায় নিয়েছি নতুন মাস্টার প্ল্যান করতে। তা আমাদের লক্ষ্য থাকবে শুধু প্ল্যান করার জন্য নয়, প্ল্যানটা যাতে সুষ্ঠুভাবে বাস্তবায়ন হয়। বরিশাল নগরীর মহাপরিকল্পনা তৈরিতে ব্যয় হয় 2.5 কোটি টাকা। কোনো পক্ষের সহায়তা না পাওয়ায় বাস্তবায়ন ছাড়াই যার মেয়াদ শেষ হয় 2020 সালে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।